টি-20 বিশ্বকাপ শেষ, এবার ক্রীড়াপ্রেমীদের নজর ফুটবলের দুই জনপ্রিয় আসর ইউরো ও কোপা আমেরিকার দিকে। এসব নিয়ে এখন মাঠের নিয়মিত আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি এসকে শাওন। আর পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কোপা আমেরিকা আর ইউরো নিয়ে। এমিলি ভাই, আমি প্রথম বলছিলাম যে আসলে নিয়ম রক্ষার ম্যাচ, এটা রাউন্ড অফ 16-এর ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে, অর্থাৎ নকআউট ম্যাচ, এই ম্যাচে যদি জিতে যায় তাহলে তারা কোয়ার্টার ফাইনালে যাবে। স্লোভেনিয়া লড়াই করে আসলে এই পর্যন্ত এসেছে। কি মনে হচ্ছে পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আসলে প্রত্যাশাটা কি আপনার? ধন্যবাদ আপনাকে। দেখেন, ইউরো সবসময়ের জন্য আনপ্রেডিক্টেবল। ইউরোতে আসলে কে জিতবে কে হারবে এটা আসলে ম্যাচের আগে আমি বলতে পারবো না, জাস্ট আলোচনা করতে পারবো। দেখেন, একটু যদি পিছনে যাই, পর্তুগাল যখন প্রথম দুইটা ম্যাচ ব্যাক টু ব্যাক জিতে, তারপরে যদি প্রথম রাউন্ডের খেলা যদি লাস্ট ম্যাচটা দেখেন, তারা কিন্তু জর্জিয়ার সাথে হেরে গিয়েছিল 2-0 গোলে। এবং ওই ম্যাচ ছাড়ার পরে ওই ম্যাচে যদিও কিছু রবার্তো মার্টিনেজ কিছু প্লেয়ার তাদেরকে নতুন প্লেয়ারকে ইনক্লুশন করেছিল দলে, বাট তারপরে কিন্তু পর্তুগাল দলটা কিন্তু আসলে যারা রিজার্ভ বেঞ্চে থাকে তারাও কিন্তু খুব স্ট্রং একটা সাইড। তো যখন জর্জিয়ার সাথে হেরে যায় তখন কিন্তু আসলে রবার্তো মার্টিনেজের আসলে এই ম্যাচটা নিয়ে কিন্তু আজকে রাতে যে ম্যাচটা হবে একটার সময়, সেটা নিয়ে কিন্তু তার একটা সংশয় জাগে যে আসলে স্টার্টিং 11-এ কাদেরকে খেলাবে। কারণ ওই ম্যাচে কিন্তু অনেক চেঞ্জিং প্লেয়ার ছিল, মানে বেঞ্চের প্লেয়ার ছিল। তো আজকে হোপফুলি তার প্রথম দুই ম্যাচে যে স্টার্টিং 11 ছিল সেখান থেকে হয়তো সে আজকে দল সাজাবে। এবং আমরা জানি যে পর্তুগাল এই দলটাতে কিন্তু অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে, স্পেশালি যদি আপনি মিডফিল্ডে দেখেন, বার্নার্ডো সিলভার মতো প্লেয়ার রয়েছে, ব্রুনো ফার্নান্দেস রয়েছে, রাফায়েল লেও রয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো খেলবে। তো আমি বলবো যে দল হিসাবে কিন্তু পর্তুগাল খুবই স্ট্রং দল। এবং এই ইউরোতে আমরা আসলে যতগুলা মানে যে কয়েকটা দলকে আসলে চ্যাম্পিয়নশিপের উপর দিকে রাখি, তার ভিতরে কিন্তু পর্তুগাল অন্যরকম। কারণ পর্তুগালের দল হিসাবে তারা খুবই ভালো করছে, অ্যাট দ্য সেম টাইম তারা আসলে আমার কাছে মনে হয় সেই ইউরো তারা জেতার জন্য আসছে। এবং তাদের যদি দেখেন, তাদের যদি এই ইউরোতে আসার আগে যদি তাদের ফ্রেন্ডলি গেমগুলি দেখেন বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলি দেখেন, সেখানেও কিন্তু তাদের রেকর্ড খুবই ভালো। বাট একটা সংশয়ের বিষয় হয়েছে যে এখন পর্যন্ত রোনালদো আসলে গোলে ফিরতে পারেনি। এইটা একটা বড় কনসার্নের জায়গা রবার্তো মার্টিনেজ। তারপর আমি বলবো যে দলে কিন্তু ম্যাচ উইনিং প্লেয়ার অনেক রয়েছে। আমি যেটা বলেছি, ব্রুনো ফার্নান্দেস, রবার্তো, আপনার বার্নার্ডো সিলভা, অ্যাট দ্য সেম টাইম রাফায়েল লেও, তারা কিন্তু বেশ ভালো করছে। সুতরাং আমি মনে করি যে আজকে যেহেতু স্লোভেনিয়ার সাথে খেলা, স্লোভেনিয়া কিন্তু অপোনেন্ট হিসাবে খুবই টাফ। এবং তাদের অতীত রেকর্ডও যদি দেখেন পর্তুগালের সাথে বেশ ভালোই রয়েছে। তো আমি বলবো যে একটা 50-50 কম্পিটিটিভ ম্যাচ হবে, বাট পর্তুগাল কিছুটা হলেও এগিয়ে থাকবে এই ম্যাচে। এমিল ভাই, আপনি লাস্ট যে রেজাল্টের কথা বলছিলেন, যে প্রীতি ম্যাচের রেজাল্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, একটা ম্যাচে আসলে খেলেছে তাদের হেড টু হেডের কথা যদি আমরা বলি, একটা ম্যাচে কিন্তু পর্তুগাল হেরেছিল। সেই ম্যাচে সেটা এই বছরই খেলেছিল, 26শে মার্চ খেলাটা হয়েছিল। আমরা যদি দেখি যে একটা ম্যাচই তারা খেলেছে, একটা ম্যাচেই পর্তুগাল স্লোভেনিয়ার কাছে হেরেছে। সেখানে কিন্তু রোনালদোর মতো প্লেয়ারও খেলেছিলেন। অর্থাৎ এই বছর যে খেলাটা হয়েছে তারা সেই ম্যাচে 2-0 গোলে হেরেছিল। অর্থাৎ অতীত রেজাল্ট যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু স্লোভেনিয়া এগিয়ে রয়েছে। তবে আপনি যেটা বলছিলেন যে জর্জিয়ার বিপক্ষে পর্তুগাল হেরেছে, সেরা একাদশটা আসলে তারা নামায়নি, কিন্তু স্লোভেনিয়া আসলে লড়াই করেই কিন্তু এই পর্যন্ত এসেছে। তাদেরও কিন্তু এক ধরনের সম্ভাবনা থাকবে। আপনি বলছিলেন যে পর্তুগালের সেরা একাদশের কথা, সেরা একাদশের যে প্লেয়ার যারা রয়েছেন প্রত্যেকেই ফর্মে রয়েছেন। কিংবা ইউরোর কথা যদি বলি, সেখানে পর্তুগালের অন্যান্য যে আসরগুলো তারা খেলেছে, সেখানে কিন্তু বেশ কয়েকবার, 5বারের মতো তারা, আমরা প্রতিবেদনও দেখছিলাম যে কোয়ার্টার ফাইনাল খেলেছে। এই এর মধ্যে তারা চ্যাম্পিয়নও হয়েছে। তাছাড়া আমরা যদি বেস্ট 11-এর কথা বলি, অবশ্যই তারা কিন্তু সেরা একাদশটাই নামানোর চেষ্টা করবেন তাদের ম্যাচে। তো সেই ক্ষেত্রে আপনি স্লোভেনিয়ার কথা বলছিলেন, স্লোভেনিয়ায় কিন্তু খুব বড় তারকা যে আছে বিষয়টা এরকমও না। তো সেই ক্ষেত্রে আপনি আসলে একাদশের কথা যদি বলি, সেই ক্ষেত্রে একাদশটা আসলে কেমন হতে পারে? দেখেন, পর্তুগাল একাদশটা আসলে আপনি যদি দেখেন, গোলকিপারের ডিয়েগো কস্টা অটোমেটিক চয়েস। হ্যাঁ, পেপের সাথে হয়তো সেন্টার ব্যাকে আপনার আর কাকে স্টার্ট করাবে, আমার মনে হয় যে প্রথম ম্যাচে যে স্টার্টিং 11 ছিল সেখানে রাইট ব্যাকে ক্যান্সেলও থাকবে ডেফিনেটলি। মিডফিল্ডে আমরা জানি যে ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্ডো সিলভা, অ্যাট দ্য সেম ভিতিনহার মতো প্লেয়ার রয়েছে আপনার মিডল মিডফিল্ডে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জানি লেফট ফ্ল্যাঙ্ক থেকে, লেফট স্ট্রাইকার থেকে রাফায়েল লেও খেলবে। নাম্বার 9 ক্রিস্টিয়ানো রোনালদোকে রেখেই কিন্তু দল সাজাবে আপনার রবার্তো মার্টিনেজের সব থেকে বড় পজিটিভ যে জায়গাটা, তাদের ডিফেন্সিভ যে জায়গাটা দেখেন, সেখানে কিন্তু খুব স্ট্রং একটা ডিফেন্সিভ লাইন রয়েছে। সব থেকে বড় ব্যাপার হলো তারা মিডফিল্ড থেকে ডিফেন্সিভ ব্লকটা যে সুন্দর করে শুরু করে, যার কারণে কিন্তু ডিফেন্সের উপর একটা বড় প্রেশারটা কম আসে। যার কারণে কিন্তু দেখবেন যে প্রথম দিকে কিন্তু তারা প্রথম দুইটা ম্যাচে তেমন করলেও কিন্তু গোল কনসিড করতে হয়নি।
তারা থার্ড ম্যাচে গিয়ে 2টো গোল কনসিড করেছে। বাট আমি বলবো যে প্রথম 2 ম্যাচের যে স্টার্টিং 11 দেখুন, ওই স্টার্টিং 11 হয়তো আজকে আমরা দেখতে পারবো। আর আপনি স্লোভেনিয়ার কথা বলেছেন, স্লোভেনিয়া আমি বলবো যে দুর্দান্ত একটা দল, এবং এই ইউরোতে আসলে একটু ব্যাকে যদি আমরা যেহেতু আপনি যদি গতকালকে রাতে দেখেন স্লোভাকিয়ার সাথে ইংল্যান্ড জিতেছে, বাট 1-0 গোলে কিন্তু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু আটকে দিয়েছিল। একদম শেষ সময়ে কিন্তু জুডে বেলিংহামের গোলে কিন্তু আপনার সমতায় ফিরে পরে এক্সট্রা টাইমে গিয়ে কিন্তু হ্যারি কেনের গোলে কিন্তু আপনি জানেন 2-1 ইংল্যান্ড ম্যাচ জিতে। সো এই এই ইউরোতে আপনি আসলে কাউকেই কিন্তু এককভাবে এগিয়ে রাখতে পারবেন না ম্যাচ শুরুর আগে পর্যন্ত, কারণ এখন যেহেতু নকআউট স্টেজ সবাই কিন্তু চাবে আপনার ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যেতে। সুতরাং আমি বলবো যে 2টা দলের সামনেই সুযোগ রয়েছে, বাট আপনি যদি আমাকে কিছুটা হলে এগিয়ে রাখতে বলেন আমি পর্তুগালকে রাখবো, বিকজ পর্তুগাল দলে আসলে কিছু প্লেয়ার রয়েছে যারা আসলে ক্লাব ফুটবলে রেগুলার পারফর্ম করে আসছে, অ্যাট দ্য সেম টাইম এই ইউরোতেও তারা পারফর্ম করছে। বার্নার্ডো সিলভার কথাই যদি বলি, দেখেন সে গোল করছে, গোল করাচ্ছে, রাফায়েল লিও লেফট স্ট্রাইকার থেকে বেশ ভালো করছে, ক্রিস্টিয়ানো রোনালদো গোল করতে পারছে না, বাট তার দলের যে ইনক্লুশনটা সেটা কিন্তু সে ভালোভাবেই করছে। আই হোপ সে আজকে রাতে হয়তো ভালো কিছু করে দেখাবে পর্তুগালকে জন্য, কারণ তার এটা লাস্ট ইউরো। সম্ভাব্য একাদশটা একটু দেখতে চাই যে আজকের ম্যাচে পর্তুগালের সম্ভাব্য একাদশটা আসলে কেমন হতে পারে, সেটা যদি আমরা দেখি অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো অধিনায়ক, তিনি খেলবেন। আপনি বার্নার্ডো সিলভার কথা বলছিলেন, ফার্নান্দেজের কথা বলছিলেন, তারা গোল করেছেন। আমরা পেপেকে রেখেছি সম্ভাব্য একাদশের মধ্যে, যদিও তিনি সেরা একাদশে বা প্রথম একাদশে তিনি খেলেন না, সবসময় আমরা দেখি যে সাবস্টিটিউট হিসেবে তাকে আসলে মাঠে নামানো হয়ে থাকে, কিন্তু তাকে নামানোর একটা সম্ভাবনা আছে। আমরা এইভাবে একাদশটা করেছি, জানি না আসলে কেমন হবে তাদের আজকে একা, তবে এই প্লেয়ারদের থাকার সম্ভাবনাটাই কিন্তু আসলে বেশি। আমরা যদি একটু রোনালদোকে নিয়ে কথা বলতে চাই, রোনালদো এবারের আসরে যে ম্যাচ খেলেছেন 3টা ম্যাচের মধ্যে আসলে তিনি একটা মাত্র অ্যাসিস্ট করতে পেরেছেন। আমরা যখন দেখতাম যে রোনালদো রিয়াল মাদ্রিদে খেলতেন তখন তাকে নিয়ে তাদের করা মার্কিংয়ের মধ্যে আসলে প্লেয়াররা রাখতেন। মেসি, রোনালদো আমরা যখন লা লিগা দেখতাম, তো এখন কি মনে হয় যে আসলে তাকে কি আসলে এরকম মার্কিংয়ে রাখা হচ্ছে কিনা? আমরা দেখছি সে খুব বেশি একটা পাস পাচ্ছে না। না, ব্যাপারটা আসলে এরকমই না। দেখেন রোনালদো কিন্তু পর্তুগালের জার্সিতে না, সারা মানে সর্বকালের সবসময় যদি গোল স্কোরার দেখেন সেখানে কিন্তু রোনালদোর ইন্টারন্যাশনাল ম্যাচে সব থেকে বেশি গোল। এবং রোনালদোকে নিয়ে তো আসলে রোনালদোর পারফরমেন্সটা আমি শুধু আলোচনায় করতে পারবো, সেটা কিন্তু সে মাঠে প্রতিনিয়তই জবাব দেয়। বাট রিসেন্টলি আসলে ইন্টারন্যাশনাল ইভেন্টে যদি দেখেন সেখানে আসলে রোনালদোর লাস্ট 4-5 ম্যাচে আসলে তেমন কোনো কন্ট্রিবিউশন নেই। বাট ওইটা নিয়ে আসলে কনসার্নের থেকে আমি একটা জিনিস যেটা বিশ্বাস করি, রোনালদো যেদিন আসলে তার ফর্মটা ফিরে পাবে, মানে আজকে রাতেই যদি দেখবেন যে সাথে স্টার্টটা ভালো করে, দেখবেন আজকেই সে হয়তো পর্তুগালকে স্লোভেনিয়ার এগেনস্টে গোল করে ম্যাচ জিতাবে, কারণ রোনালদো এই ক্যালিবারের প্লেয়ার, সর্বকালের সেরা প্লেয়ারদের অন্যতম সে তো। এবং ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও আসলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি গোল তার, এবং ইউরো জেতা ক্যাপ্টেনশিপ। তো আমি রোনালদোকে নিয়ে আসলে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে রোনালদো আসলে জানে যে কোন সময়টাকে তাকে ভালো খেলতে হবে, এটা সে ভালোই কনসার্ন। এবং আপনি যদি দেখেন যে রোনালদো যেটা বলেছেন যে এই ইউরোতে হয়তো সে ওইভাবে তার নামের উপরে সুবিচার করতে পারেনি, বাট আপনি যদি দেখেন তার সাথে যে প্লেয়াররা তারা যে গোলগুলি করছে, রোনালদোর যদি আপনি ফ্রি রানগুলি দেখেন, মুভমেন্টগুলি দেখেন, ওই উপরে বেস করে কিন্তু অন্য প্লেয়াররা ফ্রি হয়ে কিন্তু গোলের সুযোগগুলি তৈরি করছে। সুতরাং আমি আমার জায়গা থেকে বলবো যে রোনালদো আজকে দেখবেন সে তার বেস্ট ফুটবলটা খেলবে এবং হয়তো স্লোভেনিয়ার এগেনস্টে তার গোলই হয়তো জিতবে। যেহেতু রোনালদোর নকআউট পর্বের ম্যাচ, এই ম্যাচে কিন্তু রোনালদোর শেষ ম্যাচ হতে পারে ইউরোতে, যেহেতু 39 বছর তার বয়স হয়ে গেছে। এমনি ভাই, আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো, সময় হয়েছে একটা বিরতি নেওয়ার। নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন মাঠে। এমিল ভাই, আমরা ইউরো নিয়ে আলোচনা করছিলাম, আপনি কিছুক্ষণ আগে স্লোভেনিয়ার কথা বলছিলেন। স্লোভেনিয়া কিন্তু ড্র করেছিল ইংল্যান্ডের বিপক্ষে, তারা তাদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। আমরা ইংল্যান্ড নিয়ে একটু কথা বলতে চাই। এবারের ইংল্যান্ডের আসলে পারফরমেন্সটা কেমন দেখছেন? সবচেয়ে শক্তিশালী টিম বা সবচেয়ে তারকাবহুল টিম, কেমন দেখছেন তাদের পারফরমেন্সটা? দেখেন ইংল্যান্ড এই মুহূর্তের আপনি যদি বিশ্বের সব থেকে এক্সপেন্সিভ দল বলেন সেটা হলো ইংল্যান্ড। 1.5 বিলিয়ন ডলার তাদের আসলে দেড় বিলিয়ন পাউন্ড তাদের মার্কেট ভ্যালু, তাদের স্কোয়াডের, মানে সারা বিশ্বের সব থেকে এক্সপেন্সিভ টিম। এবং আমরা জানি যে আসলে ইংল্যান্ড দলটাতে কারা খেলে থাকে, ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন, স্প্যানিশ লিগ বলেন, সব দেশেরই কিন্তু সব বেস্ট প্লেয়াররা খেলে থাকে। ইপিএলের ইয়ার অফ দ্য প্লেয়ার হয়েছে ফিল ফোডেন, সেই দলে রয়েছে। লা লিগার ইয়ার অফ দ্য প্লেয়ার হয়েছে জুলিও বেলিংহাম, সেই দলের প্লেয়ার। সুতরাং সেখান থেকে বোঝা যায় যে ইংল্যান্ড দলটা আসলে কতটা স্ট্রং। বাট যেটা হয়েছে যে ইংল্যান্ড আসলে তাদের নামের উপরে যে সুবিচার, আমরা সবসময় যে একটা কথা বলি যে একজন প্লেয়ার যখন বড় আসরে আসে সে তার নামের উপরে যদি সুবিচার বা তার নামের পারফরমেন্স যদি সে না করতে পারে, তখন আসলে এন্ড অফ দ্য ডে আসলে তাদের আলোচনা একটা সাইড হয়ে যায়। গ্যারেথ সাউথগেট তাদের কোচ, অনেক বছর ধরেই কিন্তু ইংল্যান্ড দলটাকে রয়েছে। লাস্ট ইউরো খেলেছে,
ওয়ার্ল্ড কাপ খেলেছে, অনেক সময় পেয়েছে, বাট বড় কোনো সাকসেসফুল কিন্তু কোনো সাকসেস সে কিন্তু দিতে পারেনি। লাস্ট ইউরোর ফাইনাল খেলেছে, ইংল্যান্ডের সাথে পেনাল্টি শুটে হেরে গিয়েছে, আমরা সবই জানি। বাট যেটা হয়েছে যে আপনি এন্ড অফ দ্য ডেতে যদি চ্যাম্পিয়ন না হতে পারে, এত সুন্দর স্কোয়াড, এত নাম করা প্লেয়ার বা এত সুপারস্টার থাকলে কিন্তু আসলে তখন আসলে অনেক কিছুই কিন্তু আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হয়, যেটা সাউথগেট হয়েছে। আপনি যদি লাস্ট নাইটেও যদি দেখেন, সেখানেও কিন্তু তারা স্লোভাকিয়ার সাথে কিন্তু হারতে হারতে গিয়ে জিতেছে। যদিও আমি বলবো যে লাস্ট মোমেন্টে আসলে তারা এত সুন্দর কামব্যাক করেছে, যেটা হয়তো পরবর্তী সময় কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করবে। বাট আপনি যদি স্কোয়াডের ডেপথটা দেখেন, আমি বলবো যে এক্সেলেন্ট স্কোয়াড, যারা স্টার্টিং 11-এ খেলে, অ্যাট দ্য সেম টাইম যারা সাবস্টিটিউট প্লেয়ার রয়েছে, অনেক কোয়ালিটি প্লেয়ার রয়েছে। আপনি দেখেন এখানে আসলে কারা স্টার্ট করবে ওইটা নিয়েও কিন্তু একটা মধুর সমস্যা পড়ে গ্যারেথ সাউথগেট, যে আসলে স্টার্টিং 11-এর বাইরেরও অনেক প্লেয়ার আছে যারা আসলে স্টার্টিং 11 ডিজার্ভ করে। বাট আমি বলবো যে এত সুন্দর স্কোয়াড নিয়ে আমি মনে করি যে ইংল্যান্ড দলটাকে অনেক দূর যাওয়া উচিত। অলরেডি তারা যদিও কোয়ার্টার ফাইনাল থ্রু করে ফেলেছে। আমির ভাই, আপনি সুন্দর স্কোয়াডের কথা বলছিলেন, খুব নামি দামি তারকারা ইংল্যান্ড টিমে খেলে থাকছেন। আপনার কি মনে হয় আসলে নামি দামি তারকারা বিভিন্ন ক্লাবে তারা খেলে থাকেন, এখন ন্যাশনাল টিমে খেলছেন ইউরোতে, তো এই জন্য কি আসলে টিম কম্বিনেশনটা আসলে ঠিক করতে কি কোচের কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয়? আমার মনে হয় কোচ কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার টিম সিলেকশনে একটু আমার কাছে মনে হয় যে প্রবলেমে, মানে আমার কাছে মনে হয় যে এটা হয়তো একটু সে অন্যভাবে করতে পারতো। আপনি দেখেন গতকালকের কথাই যদি বলি, দেখেন যখন 115 মিনিট খেলা হচ্ছে তখন জুডে বেলিংহাম এবং হ্যারি কেনকে সে কিন্তু সাবস্টিটিউট করে দিয়েছে, মানে উঠিয়ে নিয়েছে। তখন যদি আপনি গোল কনসিড করতেন, আপনার ম্যাচ হয়ে যেত 2-2, তখন কিন্তু আপনি কি হতো, পেনাল্টি শুট আউট হয়ে যেত। আপনি দুইজন ভালো পেনাল্টি শুট আউট কিন্তু আপনি উঠাই দিলেন। সো এরকমই কিছু গেম প্ল্যানিং রয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে গ্যারেথ সাউথগেটকে আর একটু ভাবা উচিত। এর আগেও একটা গ্রুপ স্টেজে ম্যাচে আমি দেখেছি, যখন আপনার গোল দরকার তখন আপনার হ্যারি কেন, ফিল ফোডেন এবং অ্যারন সাকাকে আপনি উঠিয়ে দিয়েছেন, উঠিয়ে দিয়ে 3 জন প্লেয়ারকে নামিয়েছেন যারা আসলে ওদের থেকেও ভালো করতে পারছিল না। সুতরাং গ্যারেথ সাউথগেটের আসলে অপশন অনেক রয়েছে, বাট যারা মেইন ফোকাস, যারা মেইন পারফর্মার, তাদেরকে আপনি এমন সময়টাকে সাবস্টিটিউট করে দিচ্ছেন যাদেরকে ওই সময়টা মাঠে খুব দরকার। তো আমি বলবো যে এগুলি নিয়ে সাউথগেট হয়তো কাজ করবে, এবং এইটাই আমার মনে হয় যে সাউথগেটের লাস্ট ইউরো, যেটাতে আপনি যদি ভালো কিছু না করতে পারেন, হয়তো ইউরোর পরে তাকে হয়তো স্যাক করা হবে, কারণ অনেক সময় তাকে দিয়েছে, বড় কোনো ইভেন্টে সে কিন্তু কোনো সাকসেস দিতে পারেনি। সুতরাং এত সুন্দর স্কোয়াড ডেপথ নিয়ে যদি আপনি চ্যাম্পিয়ন না হতে পারেন বা ইংল্যান্ডকে ভালো জায়গায় না নিয়ে যেতে পারেন, তখন আসলে আপনাকে এই জায়গাটা হয়তো আপনাকে ছেড়ে দিতে হবে। বাট ইংল্যান্ড যেহেতু থ্রো করে ফেলেছে আপনার কোয়ার্টার ফাইনালে, আই হোপ যে তারা হয়তো পরবর্তী ম্যাচগুলো ফাইনাল হিসেবে নিয়ে তারা হয়তো সেমিফাইনাল কোয়ালিফাই করবে। কারণ আপনি যদি তাদের দেখেন, ফ্রন্ট মিডফিল্ড যদি দেখেন, জুডে বেলিংহাম, ডেক্লান রাইস, উপরে অ্যারন সাকা, ফিল ফোডেন, হ্যারি কেনের মতো প্লেয়ার রয়েছে। সুতরাং এত কোয়ালিটি প্লেয়ার যখন আপনার কাছে থাকবে, তখন ইংল্যান্ড কেন, সারা পৃথিবীর সবারই ফোকাস থাকবে কিন্তু ইংল্যান্ডের দিকে। এবং আমি যেটা বলতেছি, সব থেকে এক্সপেন্সিভ দল এই মুহূর্তে সারা পৃথিবীর যত দল রয়েছে, 1.5 বিলিয়ন পাউন্ড। তো সেখানে আসলে এই দলটাকে নিয়ে তো আসলে ইংল্যান্ডের বা সারা বিশ্বের সবারই কিন্তু অন্যরকম প্রত্যাশা থাকে। সেইটা হয়তো আমরা যে পরবর্তী ম্যাচগুলিতে তাদের পারফরমেন্স দিয়ে হয়তো তারা সেটা শো করবে আমাদেরকে। এবার ইউরোতে আমরা অনেক অঘটন দেখছি, অনেক বড় বড় দল ছোট দলের বিপক্ষে হেরে যাচ্ছে কিংবা ড্র করছে। আমরা ইংল্যান্ডকেও সেটা দেখলাম, আপনি বারবার বলছিলেন যে মার্কেট ভ্যালুর দিক থেকে সবচেয়ে দামি টিম হচ্ছে ইংল্যান্ড, তারা কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছিলেন। আপনি বলছিলেন আমরা যদি একটা ম্যাচের স্কোর দেখি যে 2-1 গোলে তারা যে জিতেছে যে স্লোভাকিয়ার বিপক্ষে, আসলে স্কোর লাইনটা যখন দেখি তখন মনে হয় যে খুব সহজভাবে হয়তো ম্যাচ জিতেছে, কিন্তু পুরো ম্যাচটা যদি আমরা ফলো করে থাকি তখন দেখে থাকি যে প্রথম কিন্তু স্লোভাকিয়া গোল দিয়েছে, ইংল্যান্ড পিছিয়ে গিয়েছিল একেবারে 90 মিনিটের পর, অর্থাৎ নির্ধারিত যে সময় শেষ হয়েছে তারপর কিন্তু ইংল্যান্ডের বড় যে 2 তারকা আছেন তারা কিন্তু ম্যাচ জিতেছেন, বলতে গেলে ইংল্যান্ডের মান বাঁচিয়েছেন। আপনি সাউথগেটের কথা বলছিলেন, তার শেষ ইউরো এবার হতে পারে। আমরা এই ইউরোর আগেও কয়েকটা ম্যাচে আমরা দেখেছি, প্রস্তুতি ম্যাচেও কিন্তু ইংল্যান্ড আসলে সুবিচার করতে পারেনি তাদের নামের প্রতি। আর তাছাড়াও প্রস্তুতি ম্যাচও তারা কয়েকটা খেলেছে, সেখানেও তাদের ড্র করার কিংবা হেরে যাওয়ার পর্যন্ত রেকর্ড রয়েছে। আপনি বলছিলেন যে নামি দামি যে টিমের কথা বা মার্কেট ভ্যালুর দিক দিয়ে তারা যেহেতু এগিয়ে রয়েছে, এই ক্ষেত্রে আপনি টিম কম্বিনেশনের কথা বলছেন বা তার ট্যাকটিক্সের কথা বলছিলেন, সেক্ষেত্রে কি মনে হয় না যে সাউথগেটের এখানে আসলে ইউরো ম্যাচের যে আসলে কৌশল, তার কৌশলগত দিক থেকে কি আসলে তিনি খানিকটা আসলে ভুল কৌশলের পথে কি টিম নিয়ে এগোচ্ছেন কিনা? না, ভুল কৌশল বলবো না, এটা তো প্রত্যেকটা কোচেরই আসলে একটা ম্যাচকে নিয়ে প্ল্যান থাকে। আপনি আসলে স্লোভাকিয়ার সাথে একরকমের খেলবেন, আপনার এগেনস্ট যখন ফ্রান্স থাকবে তখন একরকমের খেলবেন। তো কোচের কৌশলটা যেটা হয় যে আপনি আসলে কোন মোমেন্টে আসলে কাদেরকে ইউজ করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন হ্যারি মেগুর যখন আসলে এই দল থেকে ইনজুরি হতে পড়ে, তখন আসলে সেন্টার ব্যাক কাকে খেলাবে জন স্টোনসের সাথে, সেইটা নিয়ে একটা সংশয় ছিল। পরে সে কিন্তু ওই জায়গাটা বেশ ভালোই সেন্টার ব্যাক এনে কিন্তু সে ওটাকে হ্যান্ডেল করেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন লুক শ যখন আসলে
আসলে লেফট ব্যাকে ইনজুরিতে পড়ে তখন আসলে লেফট ব্যাকে কাকে খেলাবে, ট্রিপিয়ারকে সে ওখানে অ্যাডজাস্ট করে ফেলেছে এবং রাইট ব্যাকে কাইল ওয়ালকারকে সে দিয়ে খুব বেশ ভালোই কিন্তু হ্যান্ডেল করছে। সুতরাং তার কাছে কিন্তু রিসোর্স রয়েছে, এনাফ কোয়ালিটি রিসোর্স রয়েছে, যার কারণেই কিন্তু সে দেখবেন যে কোনো প্লেয়ার ইনজুরি হলে আসলে তার ওই জায়গাটা কিন্তু কোপ আপ করাটা খুব ইজি হয়ে যাচ্ছে, বিকজ তার সাবস্টিটিউট এত স্ট্রং প্লেয়ার রয়েছে যার কারণে সে কিন্তু খুব বেশ ভালো এই জায়গাগুলি কিন্তু সে হ্যান্ডেল করছে। বাট যেটা হয়েছে যে কোন ম্যাচে আসলে কাকে কীভাবে ইউজ করবেন সেইটা আসলে দেখার বিষয়। অ্যাট দ্য সেম টাইম যারা প্লেয়ার তাদেরকেও কিন্তু একটা দায়িত্ব থাকে পারফর্ম করার। আপনি দেখেন ফিল ফোডেন এবং অ্যারন সাকা, তারা ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের দুজন কিন্তু এবার টপ প্লেয়ার, বাট তারা যদি তাদের যদি পারফরমেন্স দেখেন সেখানে কিন্তু তাদের পারফরমেন্সে কিন্তু আমি বলবো যে আমরাও আসলে প্রত্যাশা করব যে ইংল্যান্ড যেহেতু হট ফেভারিট টিম, তারাও আসলে শিরোপার রেসে থাকবে। আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো, সময় হয়েছে একটা বিরতি নেওয়ার। বিরতি নিয়ে আমরা আবারও এটা নিয়ে কথা বলবো। নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। এমিল ভাই, আমরা এতক্ষণ ইউরো নিয়ে আলোচনা করলাম, এখন একটু কোপা আমেরিকা নিয়ে আলোচনা করতে চাই। কোপা আমেরিকার অন্যতম বড় আকর্ষণ ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়ে, তারা আসলে সবচেয়ে সফল টিম। কোপা বেশি সফল যদি বলতে হয় সেটা উরুগুয়ে আর আর্জেন্টিনা। আমরা আর্জেন্টিনা যদি বলি যে শেষ ম্যাচে মেসি কিন্তু আর্জেন্টিনার হয়ে খেলেননি, কিন্তু 2-0 গোলে তারা ম্যাচ জিতেছে। কি মনে হয়, মেসির অবসর নেওয়ার সময় অনেকটা হয়ে গেছে? আমরা যতদূর জানি খুব শীঘ্রই হয়তো তিনি অবসর নিয়ে নেবেন। এই শেষ ম্যাচটা দেখে কি মেসিকে ছাড়া আসলে গোছালো ফুটবল মনে হয়েছে কিনা? না, এখানে আমি আপনার সাথে একটু ডিফেট করি। সেটা হচ্ছে যে মেসিকে ছাড়া এখনও আর্জেন্টিনা আমার কাছে মনে হয় না যে ওই জায়গাটা খুবই ভালো করছে বা মেসিকে ছাড়া এখন আর্জেন্টিনা চিন্তা করবে। লাস্ট ম্যাচ আপনি যেটা বলেছেন যে মেসির একটা ইঞ্জুরি কনসার্ন ছিল, অ্যাট দ্য সেম টাইম তারা অলরেডি কিন্তু কোয়ার্টার ফাইনাল থ্রু করে ফেলেছে, যার কারণে হয়তো মেসিকে রেস্ট এনে দিয়েছে। এবং ওই ম্যাচে যদি দেখেন, ওই ম্যাচে স্টার্টিং 11-এ 9 জন প্লেয়ারকেই কিন্তু রেস্ট দেওয়া হয়েছে, 2 জন শুধু ফার্স্ট 11-এ প্লেয়ার খেলেছে, আপনার এমি মার্টিনেজ এবং পারাদেস, এই 2 জন প্লেয়ার। বাট বাকি 9 জনই কিন্তু আপনার রিজার্ভ বেঞ্চ থেকে এসে স্টার্টিং 11-এ খেলেছে। বাট ইটস ট্রু, আপনি যেটা বলেছেন যে ওই ম্যাচটা কিন্তু বেশ ঘুষানো ফুটবল ছিল এবং দেখতে সুন্দর লাগেছে। লাউতারো মার্টিনেজ যে জোড়া গোলে কিন্তু ম্যাচটা জিতেছে এবং এইটা ঠিক দেখেন এখন কিন্তু তারা অলরেডি কোয়ার্টার ফাইনাল থ্রু করে ফেলেছে এবং তাদের অ্যাগেনস্টে খেলবে ইকুয়েডর। তো যেহেতু তারা কোয়ালিফাই করে ফেলেছে কোয়ার্টার ফাইনালে, সেখানে কিন্তু পরবর্তী ম্যাচে কিন্তু অলরেডি স্কুলানি বলে দিয়েছে যে মেসির খেলার সম্ভাবনা রয়েছে, বিকজ মেসির একটা ইঞ্জুরি কনসার্ন ছিল, সেটা সে হয়তো রিকভার করে ফেলেছে। বাট এইটা একটা স্কুলানি ভালো কাজ করেছে যে তার রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদেরকে এই ম্যাচে সে খেলিয়ে কিন্তু সব প্লেয়ারকে কিন্তু ফিট রেখেছে। কারণ আপনি জানেন এরপরে নকআউট স্টেজ 120 মিনিটে খেলা হতে পারে, পেনাল্টি শুট আউট হতে পারে, যার কারণে কিন্তু সে সব প্লেয়ারকে ফিট রেখেছে। বাট এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন, আমি এখনও মনে করি যে আর্জেন্টিনার দলটা মেসি কেন্দ্রিক এখনও। কারণ এই ম্যাচটার আগে যদি 2টা ম্যাচ দেখেন, সেখানে কিন্তু মেসি গোল করতে পারেনি, বাট প্রত্যেকটা অ্যাটাকের কিন্তু সাপ্লায়ার ছিল মেসিকে কেন্দ্র করেই কিন্তু অ্যাটাকগুলি বিল্ড আপ হয়েছে। সুতরাং আমি বলবো যে এখনও আর্জেন্টিনা ওই দল হিসাবে গড়ে ওঠেনি যেটাখানে মেসি ছাড়া আসলে দল চ্যাম্পিয়ন হবে বা মেসি ছাড়া ম্যাচ জিতে ট্রফি জিতবে। বাট আর্জেন্টিনার স্কোয়াডের ডেপথ অনেক ভালো। আপনি যদি চান মেসির ইনজুরি থাকলে বা মেসির সমস্যা থাকলেও সেখানে মানে প্লেয়ার আছে অ্যাজ এ টিম হিসাবে, তারা আসলে খেলার মতো তাদের অনেক কোয়ালিটি প্লেয়ার রয়েছে, যারা হয়তো এই কোপা আমেরিকাতে তারা মানে প্রমাণ করছে। লাইক আপনি যদি মেসি না খেলে সেখানে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের মতো প্লেয়ার রয়েছে, যে অ্যাঞ্জেল ডি মারিয়া হয়তো ওই জায়গাটাতে খেলতে পারে। বাট আমি এখনও মনে করি যে কোপা আমেরিকা জিততে গেলে মেসির পারফরমেন্সের একটা বড় প্রভাব আর্জেন্টিনা দল অবশ্যই লাগবে। এমিলি ভাইয়া, কালকেও 2টা ম্যাচ রয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচ কোপা আমেরিকার। সেটার ফিকচারটা যদি আমরা দেখতে চাই, কালকে ইউরুগুয়ের ম্যাচ রয়েছে। ইউরুগুয়ে যদিও ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে, কিন্তু তাদের বিপক্ষে যারা খেলবে তাদের কিন্তু এখনও সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার। আমরা যদি একটু দেখে থাকি যে উরুগুয়ের সাথে যুক্তরাষ্ট্রের খেলা রয়েছে, বলিভিয়ার সাথে পানামার খেলা রয়েছে, এখানে যুক্তরাষ্ট্র আর পানামার কিন্তু সম্ভাবনা অনেক রয়েছে। আসলে আপনি এই ক্ষেত্রে বিশেষ করে উরুগুয়ে ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? না, এখানে কিন্তু ইন্টারেস্টিং খুবই। আপনি দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু তারা এই কোপা আমেরিকার হোস্ট এবং যে মানে যে ক্যালকুলেশনে দাঁড়িয়ে রয়েছে এই গ্রুপটা, সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করে ভেরি টাফ, বিকজ তারা ম্যাচটা খেলবে অ্যাগেনস্ট উরুগুয়ে এবং আমরা জানি উরুগুয়ে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ কিন্তু জিতে ফেলেছে এবং তাদের যে মেইন প্লেয়ার ডেরয়েন নুনেস, লিভারপুলের স্ট্রাইকার, সে অলরেডি কিন্তু 2টা ম্যাচই গোল করে ফেলেছে। এবং আমরা উরুগুয়ের কিন্তু যদি আপনি স্কোয়াডের ডেপথ জানেন, আমরা জানি যে খুবই ভালো একটা স্কোয়াড নিয়ে আসছে এবং এই কোপা আমেরিকার সবথেকে সাকসেসফুল দল হলো কিন্তু আর্জেন্টিনা এবং উরুগুয়ে। সুতরাং উরুগুয়ে কিন্তু এই কোপা আমেরিকা জেতার জন্য আসছে। তো সেইখানে যুক্তরাষ্ট্র কিন্তু আমি বলবো যে ডু আর ডাই ম্যাচ, তাদেরকে জিততে হবে, বিকজ পানামা যদি ওদিকে বলিভিয়াকে হারিয়ে দেয়। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।